প্রতি বছরের তুলনায় এবছরের হোলিটা একদম ডিফারেন্ট হতে চলেছে। প্রতি বছর ফ্যামিলির মধ্যে তো থাকি, বাট এবছরের হোলিটা কিন্তু স্পেশালি আমরা কাটাতে যাচ্ছি শান্তিনিকেতন। ইয়েস, এই বছর আমরা যাচ্ছি হোলি স্পেশাল শান্তিনিকেতন। তো এখন বাজে ঘুরতে ভোর 4:30। এখন আমরা বেরোবো শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতন বোলপুর যেতে আমাদের বাড়ি থেকে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো। বাড়ির এত সামনে থাকা সত্ত্বেও কোনো বছরই শান্তিনিকেতন যাওয়া হয় না, কিন্তু এবছর ঠিক করেছি হোলিতে আমরা শান্তিনিকেতন যাব। তাই ভোর ভোরে কিন্তু রওনা দিয়েছি। আর শান্তিনিকেতনের রাস্তায় ঢুকতে একটা আলাদা রকম শান্তি অনুভব করছি। দেখো চারপাশটা কেমন সবুজে ঘেরা, আর দূর থেকে কোথাও জানি রবি ঠাকুরের একটা গান শোনা যাচ্ছে। শান্তিনিকেতন এসে মা কঙ্কালী তলায় পুজো দেয় না এমন কিন্তু খুব কম মানুষই আছে। আমরা কিন্তু প্রথমে শান্তিনিকেতন ঢুকতেই আগে চলে এসেছি মা কঙ্কালী তলা সেই জাগ্রত মন্দিরে। এসেই প্রথমে ডালা কিনে নিয়ে সবাই মিলে চলে আসলাম মন্দিরের ভেতরে। সকাল থেকে উপোস করেছি মায়ের কাছে পুজো দেব বলে। এত বছর শুনেছি সবার মুখে খুবই জাগ্রত নাকি এই ঠাকুর। ফাইনালি সৌভাগ্য হয়েছে আমার মায়ের কাছে আসা। সবটাই তার ইচ্ছে, তার ইচ্ছে ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না, তাই সবই তার ইচ্ছে। সুন্দরভাবে মা কঙ্কালী তলার মন্দিরে পুজো দিয়ে চলে আসলাম পেট পুজো করতে। এখানে দেখছি বৌদি ভাজছে গরম গরম ফুলকো ফুলকো কচুরি, সাথে কিন্তু রয়েছে চপ, মুড়ি, ঘুগনি, যে যেটা খেতে পারো। সবাই সবার পছন্দ মতো কিন্তু আইটেম অর্ডার করেছে। আর এখানে সব থেকে ইউনিক লাগে এই ডোঙ্গায় করে মুড়ি, ঘুগনি আর চপ, আর সাথে একটা কাঁচা লঙ্কা দেওয়াটা। তাই আমি নিয়েছিলাম শান্তিনিকেতনের বিখ্যাত সেই ডোঙ্গায় করে মুড়ি, ঘুগনি আর সাথে চপ আর কাঁচা লঙ্কা। অ্যাজ এ ফুড ব্লগার কিন্তু আমার প্রত্যেকটা জিনিসই ট্রাই করা উচিত, কিন্তু কচুরি আর তরকারি তো আমরা বাড়িতেও খাই, কিন্তু এই ডোঙ্গায় করে মুড়ি ঘুগনি খাওয়ার কিন্তু একটা আলাদা লেভেলেরই মজা আছে। একবার হলেও ট্রাই করে দেখো বোলপুর গেলে। তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতন মানেই কিন্তু সোনাঝুরি হাট। এবছর যেহেতু দোল খেলা বারণ ছিল তাই দোল খুব একটা হয়নি, কিন্তু বিখ্যাত সেই নাচ তো একটু আধটু হবেই। একটু আধটু না, সেই লেভেলেরই হয়েছে।
আমরা ঢুকে পড়লাম সোনাঝুরি হাটের ভেতরে। আর সোনাঝুরি হাট মানে কিন্তু মাটির গয়না গাটি, হাতে তৈরি প্রচুর ক্লের জিনিস, পোড়ামাটির জিনিস, হাতে তৈরি শাড়ি, মানে প্রচুর প্রচুর এখানে কিন্তু কালেকশন রয়েছে। বাট প্রত্যেকটা জিনিসের এতটাই দাম, মধ্যবিত্ত ফ্যামিলি কেনার আগে 10 বার হলেও ভাববে, এতটাই দাম বলছে এনারা। বাট হ্যাঁ, এখানে প্রত্যেকটা কালেকশন আর কোয়ালিটি জিনিসের কিন্তু খুবই ভালো। তাই আমি তোমাদের সাথে কিছু কালেকশন শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও। পুরো সোনাঝুরি হাটটা ঘোরার পর আমার একটাই কথা মনে হলো, ওই সোনাঝুরি হাটটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একদমই নয়। বাট সোনাঝুরি হাট থেকে বেরিয়ে যাওয়ার সময় বা ঢুকতেই যে কাকুর দোকানটা পড়ে ডান হাতে, এই কাকুরার দোকানে এইসব শাড়ির যে কালেকশনগুলো আমি দেখা, যেগুলোর প্রত্যেকটা শাড়ির দাম 250 থেকে 300 টাকার মধ্যে, চাইলে কিন্তু তোমরা এই কাকুটার দোকান থেকে নিতে পারো। বাইরে ছিল প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, আর তার সাথে সোনাঝুরি জিনিসের দাম শুনে আমার মাথাটা হয়ে গেছে গরম। তাই আমি ভাবলাম না, এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আখের জুস খেয়ে মাথাটাকে ঠান্ডা করি। দেন চলে আসলাম আমরা সৃজনীতে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আমি বলবো অবশ্যই টিকিট কেটে তোমরা কিন্তু একবার হলো সৃজনীতে ঢুকো। খুব খুব সুন্দর জায়গা, চারিদিকটা যেরকম সবুজে ঘেরা, তার সাথে কিন্তু সৃজনীতে রয়েছে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের শিল্পকলাকে এখানে তুলে ধরা হয়েছে, যেটা আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে আমি ছোট্ট ছোট্ট করে শেয়ার করছি। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে মণিপুরি, ত্রিপুরা, কেরালা, আন্দামান, প্রত্যেকটা জায়গায় শিল্পকলাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কোনোটাই এখানে বাকি নেই। এমনকি আন্দামানের যে ব্যাম্বো হাউসটা থাকে সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে। খুব খুব ভালো লেগেছে জায়গাটায় এসে। এই যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস সাজানো রয়েছে। এসে কিন্তু একবার হলো টিকিট কেটে যারা ভিজিট করেছো। সৃজনী থেকে বাইরে বেরিয়ে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই আমরা লাঞ্চের জন্য এখানে সবাই নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস, সাথে ছিল আলুর দম, আর সাথে ছিল চিকেন কষা। এটা কিন্তু সৃজনীর গেটের বাইরেই বিক্রি হচ্ছিল। সেখান থেকে পেট পুজো করে আমরা চলে আসলাম বিশ্বভারতীর ভেতরে। এটাই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। সেখানে কিন্তু টোটো ভাড়া করে ঢুকতে হয়, তাই আমরা একটা টোটো ভাড়া করে চলে আসলাম বিশ্বভারতীর ভিতরে। বিশ্বভারতীর নামটা কিন্তু এতদিন আমি বইতে পড়ে এসেছি, আজ আমি তার ভেতরে রয়েছি। আর আমার সব থেকে দেখার মতো এক্সাইটমেন্ট ছিল এই গাছটা, কারণ এই গাছটার তলাতে বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেন, সেই 200 বছর পুরনো সেই বট গাছ। আর এই যে তাল ধসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক লাগলো আমার, কারণ এই গাছটার ঘরটার ভেতর থেকেই উঠেছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা সেই বাড়ি যেখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। হ্যাঁ, এটাই হচ্ছে সেই বাড়িটি যেখানে থাকতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর তাছাড়াও আমার সব থেকে ভালো লেগেছে
এই জায়গাটি। এখনও পর্যন্ত বিশ্বভারতীতে 1 থেকে 10 পর্যন্ত যে পড়াশুনো করানো হয়, প্রতিদিনের ক্লাস কিন্তু এই গাছগুলোর তলাতে বসে এই মাঠেই হয় প্রত্যেকটা ক্লাসে। এই হচ্ছে বিশ্বভারতীর কলা কেন্দ্র। আরও রয়েছে বিশ্বভারতীতে প্রচুর জায়গা, যেগুলো কিন্তু অবশ্যই এসে তোমাদেরকে ভিজিট করতে হবে, কারণ একটা ভ্লগে সব কিছু দেখানো একদমই অসম্ভব ব্যাপার। আর বিশ্বভারতীতে আসলে অবশ্যই কিন্তু এই রাস্তার ধারে কাকুটার হাত থেকে পেয়ারা মাখা বা যে কোনো মাখা খেতে একদমই ভুলো না। একবার খেলে সারা জীবন মনে থাকবে। বিশ্বাস করো, আজকে সারা দিনের যে ক্লান্তি আমার এই পেয়ারা মাখা খেয়ে পুরোটাই চলে গেছে। এতটাই টেস্টি বানায়, পুরো মুড ফ্রেশ। তো শান্তিনিকেতনের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগ নিয়ে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা।